ওকে, দেন দেখো এই 5E মডেলের 5টা স্টেপ রয়েছে। কটা স্টেপ? 5টা স্টেপ রয়েছে। এই প্রতিটা স্টেপের প্রথম অক্ষর হচ্ছে ই। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এঙ্গেজ। এটা কিন্তু পরপর আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? পরপর, এলোমেলো করলে কিন্তু ভুল হয়ে যাবে। এঙ্গেজ। 2 নম্বর স্তর হচ্ছে এক্সপ্লোর, 3 নম্বর স্তর হচ্ছে এক্সপ্লেন, 4 নম্বর হচ্ছে এলাবোরেট, আর 5 নম্বর হচ্ছে ইভ্যালুয়েট। দেখো প্রতিটার প্রথম অক্ষর রয়েছে কি? ই রয়েছে প্রত্যেকটার প্রথম অক্ষর, তাই তো? এই জন্য এই 5টা স্তরের প্রত্যেকটার প্রথম অক্ষর যেহেতু ই, সেই জন্য এই মডেলটার নাম হচ্ছে 5E মডেল। এটা অ্যাকচুয়ালি কি, তাই না? তোমাদের মনে হতে পারে স্যার এই মডেলটা অ্যাকচুয়ালি কি বা এটার কাজ কি। তো আর কিছুই নয়, একটা শ্রেণীকক্ষে তুমি যখন টিচার হয়ে গেছো, তখন সেই শ্রেণীকক্ষে সুষ্ঠুভাবে পাঠদান করার জন্য কিভাবে তুমি শিক্ষার্থীদেরকে আরও বেশি মনোনিবেশ করাতে পারবে তোমার পাঠদানে, কিভাবে তাদেরকে কম সময়ে আরও বেশি আগ্রহী করিয়ে তুলতে পারবে, এই সব জিনিসগুলো শেখানোর জন্য এই মডেলটা। মূলত ডিএলএড করার সময় তোমরা করে থাকবে, যদি করিয়ে থাকে তাহলে করে থাকবে। গভর্নমেন্ট কলেজে হয়তো করায়, প্রাইভেট কলেজে হয়তো খুব একটা করায় না এগুলো। তো যাই হোক, মূলত এখানে শেখানো হয়, এটা এক প্রকারের স্কিল বলতে পারো, টিচারদের স্কিল, যে কীভাবে তারা শিক্ষার্থীদেরকে আরও বেশি মনোযোগী করে তুলতে পারবে। ঠিক আছে, দেখো পাঠ পরিকল্পনা, নির্মিতিবাদ। এই যে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান আমরা পড়েছি, তাই না? অনুপরিকল্পনা পড়েছি, মাইক্রো টিচিং পড়েছি আমরা। তো সেই সব পাঠ পরিকল্পনারই একটা অংশ হচ্ছে 5E শিক্ষণ মডেল। দেখো, শিখনে নির্মিতিবাদ একটি আধুনিক ধারণা। আচ্ছা আমাকে বলো তো মাসুমা, নির্মিতিবাদ কি? মাসুমা বলো, নির্মিতিবাদ কি? মনে আছে? কালকে কোথা থেকে ক্লাস হবে? কালকে নতুন ব্যাচে সিডিপি ক্লাস হবে, একদম প্রথম থেকে রাত 9টা থেকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। মনে আছে মাসুমা নির্মিতিবাদ? খোঁজ বলতে পারবে? বলো, খোঁজ বলো। স্যার বলতে পারবো। আচ্ছা, শিক্ষণের এক বিশেষ দৃষ্টিভঙ্গি। শিখনের এক বিশেষ দৃষ্টিভঙ্গি বন্দনা বলছে। আচ্ছা, এটাকে একটু এলাবোরেট করো খোঁজ তুমি। নির্বিধিবাদ হচ্ছে শিক্ষণের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষার্থীকে কোন রকম শিক্ষণ ছাড়াই তার নিজের বিচার বুদ্ধির মাধ্যমে ভেরি গুড, এটাই শুনতে চাইছিলাম একদম। তো সেটাই হচ্ছে হ্যাঁ, নির্বিধিবাদ। ভেরি গুড, ভেরি গুড, এইটাই, এই তো মনে আছে তোমাদের। আচ্ছা ওয়াহিদা বলো তো, নির্মাণবাদ বা নির্মিতিবাদ কত প্রকার আর কি কি? কনস্ট্রাকটিভিজমের কটা স্টেজ রয়েছে, কি কি সেগুলো? ওয়াহিদা বলো। মনে পড়ছে না স্যার এখন। এই যা, ভুলে গেছে। আচ্ছা, এই লক্ষ্মীরাম বলো, নামগুলো বলো। সামাজিক আর মনে নেই। আরেকটা মনে নেই? আচ্ছা, কার মনে আছে? শম্পা, বন্দনা? স্যার সামাজিক আর প্রজ্ঞামূলক। প্রজ্ঞামূলক, ঠিক তো, একদম ঠিক বলছো। অভিজিৎ? জ্ঞানমূলক আর সামাজিক। স্যার জ্ঞানমূলক আর জ্ঞানমূলক আর সামাজিক। আচ্ছা, ওই একই জিনিস, ঠিক আছে। জ্ঞানমূলক প্রজ্ঞামূলক সব এক, যেটা জ্ঞান সেটাই প্রজ্ঞা। যাই হোক, বেশ। সামাজিক নির্মিতিবাদের জনক কে? জয়ন্ত বলো। জয়ন্ত বলো, সামাজিক নির্মিতিবাদের জনক কে? আমি দেখি পুরনো পড়া কে কে পড়ছো দেখি। জয়ন্ত শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো, সামাজিক নির্মিতিবাদের জনক কে? ভাইগটস্কি। এই তো, ভেরি গুড, ভাইগটস্কি। ওয়াহিদা বলো তো, জ্ঞানমূলক নির্মিতিবাদের জনক কে? পিয়াজে। পিয়াজে। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? রুশো। এই তো, রুশো। বেশ, মনে আছে। বেশ, তাহলে আমরা এবার যেটা বলছিলাম সেদিকে আবার যাই। দেখো,
তাহলে শিখনের এই যে নির্মিতিবাদের যে আধুনিক ধারণা রয়েছে, মানে শিশুকেন্দ্রিক শিক্ষা, আমাদের শিখনের আধুনিক ধারণা বললেই আমাদের মাথায় একটা জিনিস আসবে, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। মানে যেখানে কি করবে, শিশুরা জ্ঞানকে নিজেরা নির্মাণ করবে, যেটা ঘোষ আর বন্দনা আমাদের বললো যে নির্মাণবাদের মূল শর্ত হচ্ছে কি জ্ঞানটাকে নির্মাণ করবে তারা নিজে। তো এটা কি শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ বর্তমানে আধুনিক ধারণা এটা, যে শিশুরা সক্রিয়ভাবে জ্ঞানকে সংগঠন করবে। তো এখানেই কিভাবে শিশুরা জ্ঞানকে নির্মাণ করতে পারে তার 5খানা স্টেপ নিয়ে আমরা আলোচনা করব। সেই 5টা স্টেপকে আমরা 5E মডেল বলছি। দেখো, এই নির্মাণবাদ সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক এটা, অর্থাৎ এখানে টিচার যিনি থাকবেন অবশ্যই থাকবেন, কিন্তু টিচার ফেসিলিটেট করবেন, একজন সাহায্যকারী হিসেবে থাকবেন। তিনি ডাইরেক্ট শিক্ষার্থীদেরকে কিন্তু অংশগ্রহণ করবেন না শিক্ষার্থীদের কাজে। দেখো, শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ে যে জ্ঞান নির্মাণ করে তাকেই নির্মিতিবাদ বলে। নির্মিতিবাদ কি ইতিমধ্যে তোমরা বললে, বন্দনা ঘোষ, আরও শম্পা, অনেকেই বললে, ওয়াহিদা, লক্ষ্মীরাম, যাই হোক। দেখো, এই জ্ঞান নির্মাণে 5টা 5E শিক্ষণ মডেলটি 5টি পদক্ষেপ, অর্থাৎ শিশুরা এই যে বললে যে সক্রিয়ভাবে তারা নিজেরা জ্ঞান নির্মাণ করে, এটাই নির্মিতিবাদ। কিভাবে শিশুরা জ্ঞানকে নির্মাণ করবে, বা অ্যাজ এ টিচার যাতে তোমার ছাত্রছাত্রীরা বা তোমার ছেলেমেয়েরা নিজেরা সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণে উৎসাহী হয়, সেটার জন্য তোমার কি কি করা দরকার, সেই 5খানা স্টেপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা মূলত তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমরা যেহেতু টিচার হবে তাই তোমাদেরকে শেখানো হচ্ছে এখানে যে কিভাবে তুমি স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে শেখাবে। তো এর প্রথম স্টেজকে বলা হচ্ছে, দেখো, বাংলাগুলোকে একদম গুলি মারবে, ঠিক আছে, ইংরেজিটা মুখস্থ রাখবে, কারণ বাংলাটা অনেক কঠিন, প্লাস এই এঙ্গেজমেন্টের একাধিক বাংলা অর্থ হয়, তাই ঘুরিয়ে দিলে আর পারবে না গো। তাই চেষ্টা করবে এই যে 5E, 5টা E মনে রাখার, এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট, ঠিক আছে, 5টা স্তরকে এইভাবে মনে রাখবে। ইউটিউবে একটা সার্চ করতে পারো যে 5E মডেল মনে রাখার ট্রিক, একটা কীরকম গল্প বা কবিতা যাই হোক কিছু একটা আছে, আমি অনেক আগে দেখেছিলাম, তো ওটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যদি কারো মনে রাখতে অসুবিধা হয়। আমি ডাইরেক্ট মুখস্থ করেছি এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট, তোমরাও করতে পারো। যদি কারো মনে হয় গল্প দিয়ে, কবিতা দিয়ে, ছড়া দিয়ে মুখস্থ করবো, তো ইউটিউবে সার্চ করবে, বিভিন্ন চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু আবারও বলছি এলোমেলো করে ফেলবে না, অর্থাৎ প্রথমে এঙ্গেজমেন্ট, তারপরে এলাবোরেট, তারপরে এক্সপ্লোর করে ফেলে তাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। পরপরই মনে রাখতে হবে, এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট, ঠিক আছে। বাংলাগুলো চাইলে পড়তে পারো, তবে বাংলাটাকে মনে রাখার চেষ্টা করো না, ইংরেজিটাকেই মনে রাখার চেষ্টা করবে। দেখো, উপরে যে 5টা E শিখন মডেলের 5টি পদক্ষেপের কথা বলা হয়েছে, তা নতুন শিখন পরিকল্পনার অন্তর্গত, নতুন শিখনের পাঠ পরিকল্পনা, অর্থাৎ আধুনিক যে শিশুকেন্দ্রিক শিক্ষা রয়েছে সেটাকে এটা সমর্থন করে। যেমন সংযুক্তিকরণ, এখানে কি বলা হচ্ছে, এই যে এঙ্গেজমেন্ট, সেখানে কি হয় দেখবে, যখন তোমরা DLED ট্রেনিং করতে, এই যে ডেমনস্ট্রেশন হতো বা স্কুলে গিয়ে ক্লাস নিতে, বা মাইক্রো টিচিং হয়েছিল যখন তোমার বন্ধুদেরকেই পড়িয়েছিলে তোমরা, তখন প্রথমেই কি ডাইরেক্ট গিয়ে আমরা পড়াশুনো করতে লাগতাম? এখন তোমরা বড় হয়ে গেছো, আমরা ডাইরেক্ট PDF খুলে পড়াশুনো করতে লাগছি, কিন্তু ছোটবেলাতে কি করতে হয় বাচ্চাদেরকে, যে তোমরা কেমন আছো, তাই তো, কি কি করছো, আজকে কি কি খেয়ে এসেছো, কিভাবে স্কুলে এলে, এইসব নিয়ে গল্পের মাধ্যমে পড়াটা শুরু করতে হয়, তাই তো। কারণ ছোট বাচ্চাদের মন খুব কী থাকে, চঞ্চল থাকে, এবং তারা সবসময় শ্রেণীকক্ষে পড়বো এই মনোবাঞ্ছা নিয়ে থাকে না। তাই অ্যাজ এ টিচার তোমার কাজ হবে কি, তাদের মনটাকে এঙ্গেজমেন্ট ঘটানো, অর্থাৎ তাদের মন বিভিন্ন দিকে আছে, কারোর হয়তো বাড়িতে সে খেয়ে আসেনি সেই দিকে, কারো মায়ের জন্য মন খারাপ করছে, কারো বাবার জন্য মন খারাপ করছে, কাউকে তার বাবা আজকে মেরে স্কুল পাঠিয়েছে সেটা নিয়ে বসে বসে কাঁদছে, হ্যাঁ, কেউ হয়তো ভাবছে আজকে বিকেলবেলায় তেঁতুলের আচার খাবো, সেই নিয়ে কারো মনে লাড্ডু ফুটছে, এইসব জিনিস, কেউ ভাবছে বাড়ি গিয়ে আমরা কার্টুন দেখবো। এই বিভিন্ন দিকে বাচ্চাদের মনটা, কিন্তু বিভিন্ন বাচ্চার মন রয়েছে, সেই সবার মনটাকে টেনে তোমাকে কি করতে হবে, তোমার শ্রেণীকক্ষে পাঠদানের দিকে তাদের মনটাকে এঙ্গেজমেন্ট ঘটাতে হবে আর নিযুক্ত করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার প্রথম কাজ, অর্থাৎ তাদের মন বিক্ষিপ্তভাবে রয়েছে, কারো বাইরে রয়েছে, কারো বিকেলে খেলা করবে সেই দিকে মন, কারো মায়ের জন্য মন খারাপ করছে, কারো কিছু একটা খিদে পেয়েছে সেদিকে মন। তো প্রত্যেকের মনকে ঘুরিয়ে সেই পড়াশুনোর দিকে নিয়ে আসতে হবে, এই জিনিসটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। বোঝা গেল সহজ ভাষায় বললে। দেখো, এই যে সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট আয়োজন বা প্রস্তুতি স্তরের অন্তর্গত। আমরা জানি লেসন প্ল্যানের একাধিক স্তর থাকে, ওই যে স্তরটায় তোমরা লিখতে না লেসন প্ল্যানে যে তোমরা সবাই কেমন আছো, আজকে আমরা এই জিনিসটা আলোচনা করব, তোমরা সবাই কি খেয়ে এসছো, এই যে জিনিসটা প্রথম স্তর যেটা লেসন প্ল্যানে, সেটাকে বলা হয় আয়োজন স্তর বা প্রস্তুতি স্তর, ঠিক আছে। এরপরে থাকে কি, এরপরে থাকে উপস্থাপন স্তর, ঠিক আছে। তো মনে রাখবে এই লাইনটা যে 5E এর মধ্যে এই যে এঙ্গেজমেন্ট রয়েছে সেটা কোন স্তরের অন্তর্গত, সেটা হচ্ছে প্রস্তুতি স্তরের অন্তর্গত, ঠিক আছে। এঙ্গেজমেন্ট হচ্ছে প্রস্তুতি স্তরের অন্তর্গত, অর্থাৎ লেসন প্ল্যানের একদম প্রথম স্তর যেটা, সেটার অন্তর্গত।
নেক্সট দেখো, উদ্ভাবন, ব্যাখ্যা এবং বিস্তৃত বিবরণ যোগ উপস্থাপন স্তরের অন্তর্গত। উদ্ভাবন, ব্যাখ্যা, বিস্তৃত বিবরণ, তাহলে এইভাবে মনে রাখবে, এটা হচ্ছে এই যে প্রথমটা সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে লেসন প্ল্যানের প্রস্তুতি স্তরের অন্তর্গত, প্রস্তুতি স্তর, ঠিক আছে, প্রস্তুতি স্তরের অন্তর্গত। এই তিনটে এক্সপ্লোরেশন, এক্সপ্লানেশন অ্যান্ড ইলাবোরেশন, এই তিনটে হচ্ছে উদ্ভাবন স্তরের অন্তর্গত, উদ্ভাবন স্তরের অন্তর্গত, আর এটা হচ্ছে মূল্যায়ন স্তরের অন্তর্গত। তাহলে একটা নির্দিষ্ট পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের কয়খানা স্তর থাকে? 3খানা স্তর থাকে, ভালো করে বোঝো। লেসন প্ল্যানের প্রথম স্তর হচ্ছে প্রস্তুতি পর্ব বা প্রস্তুতি স্তর। এখানে কি করা হয় না, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে শিশুর বর্তমান অভিজ্ঞতাকে ম্যাচ করানো হয়। তোমরা সবাই কেমন আছো, আমরা আগের দিন কি পড়েছিলাম, আজকে কি পড়বো, তোমরা স্কুলে কি কি খেয়ে আসছো, সবার মন ভালো আছে কিনা, শরীর ভালো আছে কিনা, এই যে গল্পটা যখন দিয়ে প্রথম শুরু করছো ক্লাসে, পড়াশোনাটা এখনো ঢোকোনি, তো সেই স্তরটাকে প্রস্তুতি স্তর বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে উদ্ভাবন স্তর, বা এটারই অন্য নাম হচ্ছে একটা উপস্থাপন স্তর। উপস্থাপন স্তর, এখানে তুমি কি করছো, এখানে তুমি তোমার মেন টপিকের মধ্যে এবার এলে, অর্থাৎ এই যে গল্প গুজব এবার প্রথমে হয়ে গেল কিছুটা, শিশুরা সবাই তোমার দিকে এবার মনোযোগ দিয়েছে, এবার তুমি পড়াশোনাটা শুরু করলে। ধরো আজকে এই যে ঋতু সম্পর্কে পড়াচ্ছ, তো তুমি এবার পড়াশুনো শুরু করলে, যতক্ষণ পড়ালে 40 মিনিট থাকে, সেই 40 মিনিট হচ্ছে এই উদ্ভাবন স্তর। এবার শেষে কি করলে, কয়েকটা প্রশ্ন করলে, ঠিক আছে, কয়েকটা প্রশ্ন করলে, সেটা হচ্ছে মূল্যায়ন স্তর। আরও সহজ ভাষায় বললে কি না, আমি তোমাদের লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে দেওয়া মাত্র 5 মিনিট, প্রথম 5 মিনিট কি সবাই জয়েন করলে, একটু গল্প করলাম যে কেমন কি আছো সবাই, হ্যাঁ সবাই কেমন কি আছো, বা কারো শরীর টরীর খারাপ হয়েছে কি না, খারাপ হয়ে থাকলে সে কেমন আছে, এই সমস্ত নিয়ে গল্প করলাম, পুরনো পড়া পড়ছো কি না, এই নিয়ে, এটা হচ্ছে প্রস্তুতি স্তর। এবার আমি এই যে পড়াতে শুরু করলাম 5E মডেল, এবার টানা যতক্ষণ পড়াবো সেটা হচ্ছে উদ্ভাবন স্তর, আর শেষে ধরো কয়েকটা এমসিকিউ প্রশ্ন আছে, সেইগুলো নিয়ে আমরা ইভ্যালুয়েট করবো তোমাদের যে কে কতটা বুঝতে পেরেছে, সেটা হচ্ছে মূল্যায়ন স্তর। তো এই তিনটে স্তর আমাদের লেসন প্ল্যানের মধ্যে থাকে। তার মধ্যে এঙ্গেজমেন্ট হচ্ছে একমাত্র প্রস্তুতি স্তরের অন্তর্গত, এক্সপ্লোরেশন, এক্সপ্লানেশন, এলাবোরেশন, এই তিনটে হচ্ছে উদ্ভাবন বা উপস্থাপন স্তরের অন্তর্গত, আর ইভ্যালুয়েশন হচ্ছে মূল্যায়ন স্তরের অন্তর্গত। এই তিনটে জিনিসকে একদম মুখস্থ করবে ছাঁকাভাবে। দেখো, অন্যদিকে শিক্ষার্থী কতটা বিষয়বস্তু আয়ত্ত করতে পারলো, অর্থাৎ শেখানোর পর তোমরা কতটা শিখতে পারলে, সেই জিনিসটা তো টিচারকে জানতে হবে, সেটার জন্য তিনি শেষে কয়েকটা প্রশ্ন করতে পারেন। তো এই স্তরটা হচ্ছে কি মূল্যায়ন স্তর অন্তর্গত, এখানে মূল্যায়ন করা হচ্ছে যে কতটা শিখতে পেরেছে। এই টোটাল 5টা ই কিন্তু 3টে স্তরের মধ্যে থাকছে, প্রস্তুতি স্তরে এঙ্গেজমেন্ট, উদ্ভাবন স্তরে এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন, ইলাবোরেশন, আর ইভ্যালুয়েট স্তরে ইভ্যালুয়েশন, ঠিক আছে। এবার দেখো সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট সম্পর্কে আমরা পড়ব। দেখো, সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট হলো প্রস্তুতি বা আয়োজন স্তরের অন্তর্গত, এটা আমরা প্রথমেই পড়লাম। দেখো, এই ক্ষেত্রে শিক্ষকের যা করণীয় তা হলো শিক্ষার্থীকে আজকের পাঠের বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ঘটানো, অর্থাৎ আমরা কি পড়বো আজকে, হ্যাঁ সেই জিনিসটা সম্পর্কে এখানে শিক্ষার্থী জানবে। এখনো পড়াশুনো শুরু হয়নি, জাস্ট গল্প আলাপ চলছে যে এই জিনিসগুলো পড়বো আমরা এখন। দেখো, সংযুক্তি ঘটানোর জন্য শিক্ষক সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। যেমন এই যে আজকে ধরো তুমি পড়াতে গেলে প্রথমেই তো তুমি আর এই যে ঋতু কত প্রকার, ঋতু কাকে বলে, ঋতু পরিবর্তন কেন হয়, প্রথমেই না ঢুকে বাচ্চা ছেলেদেরকে তুমি পড়ানোর সময় কি করলে না, বাচ্চা ছেলেদেরকে পড়ানোর সময় তুমি প্রথম তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জিজ্ঞেস করলে, সে কেমন আছে, বাড়ির লোক কেমন আছে, সেই সব জিজ্ঞেস করলে। এই সমস্তগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট, অর্থাৎ তার মন অন্যদিকে রয়েছে, সেখান থেকে তার এঙ্গেজ করা মনটাকে পড়াশুনোর দিকে, ঠিক আছে। দেখো, শিক্ষার্থীদের সংযুক্তি ঘটানোর চেষ্টা করবেন। সংযুক্তি ঘটানোর সময় সাহিত্যের ক্ষেত্রে শিক্ষক গল্প বলতে পারেন, যে আজকে আমরা একটা গল্প বলছি, তোমরা শোনো মন দিয়ে সবাই, ঠিক আছে। এবার তুমি যে পড়াটা পড়াবে বাংলার, সেই পড়াটাকে গল্পের মতো করে উপস্থাপন করলে। যেমন এই যে সত্যি শোনা আছে না, ক্লাস 3-তে সত্যি শোনা বলে একটা গল্প আছে, তো তুমি সরাসরি যদি গিয়ে বলো চলো আমরা পড়াশুনো করবো, তাহলে তাদের মনটা খারাপ হয়ে যাবে। তোমরা কি বলবে, তুমি গিয়ে চলো আমি আজকে একটা গল্প বলবো, তোমরা সবাই গল্প শোনো, গল্প শুনতে খুব ভালোবাসো না। এবার তুমি এই সত্যি শোনা পার্টটা তুমি অলরেডি বাড়িতে পড়েছো, এবার সেটাকে গল্পের মতো করে তুমি বলছে, তারা শুনছে। এর ফলে কি হলো, তুমি এই সত্যি শোনা পার্টটার জিস্ট যেটা, সেটা গল্পের মাধ্যমে তাদেরকে আগে বলে দিলে, তাদের মধ্যে ধারণা তৈরি হয়ে গেল, পরে তাদের পড়তে অনেক সুবিধা হবে। তো এইভাবে তাদেরকে এঙ্গেজমেন্ট ঘটাতে পারছো তুমি পাঠদানের বিষয়টায়, ঠিক আছে। সংশ্লিষ্ট কর্মপত্র ব্যবহার করতে পারো, ছবি, চার্ট, পোস্টার ইত্যাদি ব্যবহার করতে পারো, ঠিক আছে। গণিতের ক্ষেত্রে দেখো, বিষয় সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ, কর্মপত্র, পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে পোস্টার, মডেল, মানচিত্র, চার্ট, নাটকীয় ভঙ্গি প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই সমস্ত কিছু দিয়ে শিক্ষার্থীকে প্রথম এই যে
পড়াশোনার সাথে তাকে এঙ্গেজ করা, এই জিনিসটাই এঙ্গেজমেন্ট স্তরের মূল লক্ষ্য। সকল বিষয়ের ক্ষেত্রে কিছু প্রশ্ন করা যেতে পারে যে আজকের পাঠে শিক্ষার্থীদের সংযুক্তি সাধনের জন্য নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার উপর জোর দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তাহলে আশা করি এঙ্গেজমেন্টটা বোঝা গেল। এঙ্গেজমেন্টটা কী তাহলে সহজ ভাষায় বলতে গেলে এঙ্গেজমেন্ট হচ্ছে শিক্ষার্থীদেরকে সরাসরি পাঠদানের আগে তাদেরকে পড়াশুনোর আজকের বিষয়টা কি সেই নিয়ে কোনো গল্প বলা, অর্থাৎ পড়ার দিকে তাদের মনটাকে নিয়ে আসা। প্রথম হচ্ছে এটা এঙ্গেজমেন্ট, একদম প্রথম স্তর। নেক্সট দেখো আমাদের উদ্ভাবন বা অন্বেষণ, যেটাকে ইংরেজিতে এক্সপ্লোরেশন বলা হচ্ছে। এটা কি হবে সবসময় মনে রাখবে, এগুলো সব হচ্ছে চাইল্ড সেন্ট্রিক, অর্থাৎ এই যে উদ্ভাবন সেটা কে করবে, অন্বেষণ কে করবে, এক্সপ্লোর কে করবে কোনো জিনিসকে, অবশ্যই চাইল্ড করবে। ঠিক আছে, শিশু কিন্তু কোনো জিনিসকে এক্সপ্লোর করছে। অর্থাৎ তুমি একটা জিনিসকে নিয়ে এলে, হ্যাঁ, কোনো একটা জিনিসকে লিখলে বোর্ডে, কোনো একটা সমস্যা দিলে, কোনো একটা অঙ্ক করতে দিলে, সেই অঙ্কটা কিভাবে করা যায় সেটাকে উদ্ভাবন করছে, সেটা খুঁজে বের করছে শিক্ষার্থীরা যে এই অঙ্কটাকে এইভাবে করা যেতে পারে, তুমি যা সাহায্য করবে তাদের। ঠিক আছে, দেখো উপস্থাপন স্তরের অন্তর্গত এটা, প্রথমেই বলে রাখি এটা এই যে 2 নম্বর স্তর উপস্থাপন স্তরের অন্তর্গত। শিক্ষার্থীদের বিষয়ের সঙ্গে সংযুক্ত করার পরে তাদের মধ্যে থেকে দল গঠন করা হবে। হ্যাঁ, প্রত্যেক দলে কর্মপত্র প্রদান করা হবে। কর্মপত্র কি? কর্মপত্র হচ্ছে পরীক্ষা যেমন প্রশ্ন হয় সেরকম কোনো একটা প্রশ্নপত্র তুমি দলে ভাগ করে দিলে, 40টা শিক্ষার্থীকে 10টা করে 4টে দলে ভাগ করে দিলে, 4টে দলে একটা করে কর্মপত্র দিলে তারা 10 জন মিলে এটাকে সলভ করবে, তারপর তোমাকে জমা দেবে। ঠিক আছে, কর্মপত্রগুলো রচনার সময় কোন বিষয়ের জন্য দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হবে, এর মধ্যে দিয়ে কি করতে চাওয়া হবে সেগুলো ধারণা থাকবে। অর্থাৎ ক্লাস 1-এর বাচ্চাকে ক্লাস 5-এর মতো কঠিন অঙ্ক দিয়ে দিলে তাহলে তো তারা পারবে না। তো কাদের দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে, সেইগুলোকে মাথায় রেখে তোমাকে এই কর্মপত্র বা প্রশ্নপত্র এটা তৈরি করতে হবে। দেখো কর্মপত্রগুলোর বিষয় এমন হবে যে শিক্ষার্থী তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে তা যেন পূরণ করতে পারবে। এর দ্বারা শিক্ষার্থীরা উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটবে। শিক্ষক প্রয়োজন বোধে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। দলগতভাবে কর্মপত্র প্রদান হলেও ব্যক্তিগতভাবেও শিক্ষার্থীদের যাতে নির্মিতি সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই যে এক্সপ্লোরেশন, সেটা কি? এক্সপ্লোরেশন কথার অর্থ হচ্ছে উদ্ভাবন করা, অন্বেষণ করা। ভালো করে বোঝো, তুমি কোনো একটা পার্ট পড়িয়েছো, আমি তোমাদের বৃদ্ধি বিকাশ অলরেডি পড়িয়েছি, তাই তো? সেখান থেকে একটা প্রশ্নপত্র তোমাদের দিয়ে দিলাম, তোমরা 30 জন আছো, 15টা করে দুটো দলে ভাগ করলাম এবং দুটো প্রশ্ন দিয়ে দিলাম। একটা হচ্ছে এ গ্রুপের ধরো ক্যাপ্টেন করে দিলাম লক্ষীরামকে, বি গ্রুপ রয়েছে, বি গ্রুপের ক্যাপ্টেন করে দিলাম ধরো জয়ন্তকে। তো এই যে দুটো গ্রুপ রয়েছে, এবার জয়ন্তর আন্ডারে আরও 10 জন রয়েছে, লক্ষীরামের আন্ডারে আরও 10 জন রয়েছে। ঠিক আছে, তো তোমাদের এবার একটা প্রশ্নপত্র দেওয়া হলো, এই 10 জনকে একটা তোমরা সলভ করলে, তোমাদের 10 জনকে একটা তোমরা সলভ করলে, এরপরে জমা দিলে। এবার দেখো এই যে প্রশ্নপত্রটা আমি দিয়েছি সেখানে এবার উত্তরগুলো কারা খুঁজবে, আমি তো আর বলে দেবো না। লক্ষ্মীরামের গ্রুপে তোমরা সবাই খুঁজবে, জয়ন্তের গ্রুপে তোমরা সবাই খুঁজবে উত্তরগুলো। তাহলে এখানে এক্সপ্লোর বা প্রশ্নগুলোর উত্তর অন্বেষণ কে করছে, খুঁজে কে বার করছে? অবশ্যই শিক্ষার্থীরা, স্টুডেন্টরা, তাই তো? তাই এই ক্ষেত্রে এই জিনিসটাই তুমি স্কুলে করছো যখন, সেটা 5-এর এক্সপ্লোরেশনের মধ্যে পড়ছে। অর্থাৎ তুমি বাড়ি থেকে প্রশ্নপত্র নিয়ে গেলে, তাদের দলে ভাগ করে দিলে, তাদেরকে বলে সলভ করো, এগুলো দিয়ে দেখাও আমাকে। তারা অন্বেষণ করলো, তাদের মধ্যে নতুন করে উদ্ভাবন করা, উত্তর খুঁজে বের করার এই ধারণাটা তাদের ব্রেনের মধ্যে গেঁথে গেল। ঠিক আছে, নেক্সট স্টেজ হচ্ছে ব্যাখ্যা করা বা এক্সপ্লেন করা কোনো কিছুকে। দেখো এটাও হচ্ছে উপস্থাপন স্তরের অন্তর্গত। ঠিক আছে, এই যে পড়লাম প্রথমে প্রস্তুতি স্তর থাকে, তারপর উপস্থাপন থাকে, তারপর মূল্যায়ন, লেসন প্ল্যানের 3টে স্তর থাকে। তো এই মধ্যবর্তী স্তরের অন্তর্গত এটা ব্যাখ্যাকরণ। ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা এই স্তরে দলগত আলোচনা করবে, তারা কখনো কখনো শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে আলোচনা করবে। ঠিক আছে, এই স্তরে যে পঠনীয় বিষয় সম্পর্কে শিক্ষার্থী যা জানে সেটা বলবে। ব্যাখ্যার সময় শিক্ষক তাদের ভ্রান্ত ধারণাগুলিকে চিহ্নিত করে তা দূর করবেন। এবার দেখা গেল কি, এই যে মক টেস্টটা দিয়েছিলাম তোমাদের দুটো দলকে, জয়ন্তের দলকে আর লক্ষ্মীরামের দলকে, তো সেখানে ধরো 30টা করে প্রশ্ন ছিল, 5টা করে ভুল হয়েছে, তোমার 5টা তোমার 5টা কোনো ক্ষেত্রে। তো সেই যে জিনিসগুলো ভুল হয়েছে, সেই জিনিসগুলো কেন ভুল, কোথায় ভুল, সেই জিনিসটাকে শিক্ষক ব্যাখ্যা করে দেবেন, এক্সপ্লেন করে দেবেন। ঠিক আছে, যে এই দেখো এই জন্য তোমার এই জিনিসগুলো ভুল হয়েছে, এই জিনিসটা এটা নয়, এই জিনিসটার উত্তর এটা হবে, এই কারণে হবে, সেটা ব্যাখ্যা করে দিলেন। সেটাই হচ্ছে কি এক্সপ্লেনেশন। ঠিক আছে, দেখো এর ফলে কি হচ্ছে, শিশুদের মধ্যে নতুন ধারণা গঠনে সহায়তা হবে। অর্থাৎ যে শিশুটা ভুল করেছিল উত্তরটা, তো তার মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছিল। এবার শিক্ষক যখন ব্যাখ্যা করে দিলেন, ধরো একটা প্রশ্ন আছে যে কোনটা আমৃত্যু চলে, তো কেউ উত্তর করেছে বৃদ্ধি, তো তখন আমি কি করলাম, সেটা এক্সপ্লেন করলাম যে বৃদ্ধি আর বিকাশ কোনটা আমৃত্যু চলে আর কোনটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে। তাহলে কি ওই ছাত্র
ছাত্রটি বা ছাত্রীটির মধ্যে যে ভুল ধারণাটা ছিল সেটা কেটে গেল এবং নতুন ধারণা গঠন হলো। তাই এক্সপ্লেনেশনের মাধ্যমে কি হয়, ভ্রান্ত ধারণা কেটে যায় এবং নতুন ধারণা গঠিত হয়। ঠিক আছে, সঠিক ধারণাটা গঠিত হয়। দেখো, শিক্ষার্থীরা ভুল ধারণা ত্যাগ করে নতুন ধারণা গ্রহণ করবে এই পর্যায়ের মধ্যে। ভালো করে বুঝবে, কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, আপাতত এই কয়েকটা পর্যন্ত বোঝা গেল কিনা বলো, এই তিনটে স্তর বোঝা গেল কিনা বলো, এঙ্গেজ, এক্সপ্লোর আর এক্সপ্লেন, এই তিনটে বোঝা গেছে কিনা বলো। এরপরে বাদ বাকিগুলো করবো, তারপরে কয়েকটা প্রশ্ন উত্তর করবো। কারো কোথাও সমস্যা আছে বুঝতে, বলো। ওকে, ভেরি গুড, গোলাম, লকিরাম। আচ্ছা, বাকিটা বলো। সৌভিক বোঝা গেছে, সিদ্দিক বোঝা গেছে, শম্পা, ওয়াহিদা, অভিজিৎ, ঘোষ, সাবিনা, জয়ন্ত, পূজা, মাসুমা, ভেরি গুড। আর এক্সপ্লোরটা কি ফিল্ড ওয়ার্ক করা যাবে? এক্সপ্লোরেশন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যে কোনো জিনিসকে যখন স্টুডেন্ট খুঁজে বের করবে, সেটা প্রজেক্ট মেথডে ফিল্ড ওয়ার্ক করতে পারো, ফিল্ড ট্রিপ করতে পারো, যে কোনো কিছু ট্যুর করতে পারো, সমস্ত কিছু স্টুডেন্ট নিজে যে কোনো জিনিস খুঁজে বের করবে উত্তর, সেটাই এক্সপ্লোরেশন। আচ্ছা, নেক্সট এবার দেখি, দেখো বিস্তৃত বিবরণ বা ইলাবোরেশন। ইলাবোরেট, বিস্তৃত বিবরণ কি ভালো করে বোঝো। দেখো, তো আগে যেটা বললাম যে আমি ওই যে একটা মক টেস্ট করতে দিয়েছিলাম তোমাদের, সেখানে 2-3টে করে ভুল হয়ে গেছে, সেই জিনিসটা আমি ব্যাখ্যা করলাম, তাই তো, যে তোমাদের এক্সপ্লেনেশন করলাম যে এই এই জায়গায় ভুল হয়েছে। এবার বিস্তৃত বিবরণ যোগের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো যোগ এই একটা শব্দ আছে, অর্থাৎ আরও এক্সট্রা ইনফরমেশন সেগুলোর সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে। দেখো, অভিজ্ঞতার সঙ্গে পাঠ্যপুস্তক সংযোগ সাধন করবেন। শিক্ষক এখানে বিষয় সংশ্লিষ্ট নতুন নতুন বিবরণ দেবেন, যা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সঙ্গে সংযোগ ঘটিয়ে তাদের জ্ঞানের সম্প্রসারণ ও নতুন ধারণা গঠনে সহায়তা করবে। ধরো এই যে একটা মক টেস্টের প্রশ্ন, ধরো আমি বলি যে এই যে ধরো এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ, একটু ছোট লাগতে পারে, যে এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন এর পরবর্তী স্তর কি। ধরো আমাদের পরবর্তী স্তর জানতে চাওয়া হয়েছে, ধরো সৌভিক উত্তর করেছে কি না এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এরপরে হচ্ছে কি এলাবোরেশন, কিন্তু সৌভিক উত্তর করেছে এক্সপ্লোরিং। তাহলে সৌভিকের উত্তরটা হলো ভুল হয়ে গেছে। এবার সেটা দেখার পর টিচার কি করলেন, সেটাকে ঠিক করে দিলেন। ঠিক আছে, সেটাকে ঠিক করে দিলেন এবং তিনি বললেন যে এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, তারপরে হচ্ছে এলাবোরেট। ঠিক আছে, অপশন সি হবে। সৌভিকের ভুল হয়েছে, সেটা সৌভিক বুঝতে পারলো। এবার সেটা হচ্ছে তোমার আগেরটা, অর্থাৎ এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এক্সপ্লেন করলেন। এরপরে এলাবোরেট মানে কি, এর সাথে যখন আরও তথ্য যোগ করবেন, যেই এলাবোরেট মানে জিনিসটা কি সেটাকে টিচার ব্যাখ্যা করে দিলেন। হ্যাঁ, ইভ্যালুয়েট মানে কি সেটাকে ব্যাখ্যা করে দিলেন। এরপরে এঙ্গেজ মানে কি সেটার অর্থ ব্যাখ্যা করলেন, এক্সপ্লোর মানে কি সেটা ব্যাখ্যা করলেন, এক্সপ্লেন মানে কি সেটা ব্যাখ্যা করলেন। অর্থাৎ এই প্রশ্নটা আরও অনেক বেশি ডিটেলসে টিচার বলে দিলেন। সেই জিনিসটাই হচ্ছে এলাবোরেট করা। অর্থাৎ কোনো প্রশ্ন সরাসরি ব্যাখ্যা করার পরেও সেটা সম্পর্কে আরও নতুন নতুন তথ্য যখন স্টুডেন্টদেরকে শিক্ষক বা শিক্ষিকা জানাবেন, সেই জিনিসটাকেই আমরা এলাবোরেশন বলছি। এলাবোরেট মানে হচ্ছে একটা গার্ডারকে যদি তুমি ধরে 2 মাথা ধরে টান দাও, একটা গার্ডার, সেই গার্ডারকে 2 মাথা ধরে যদি টান দিচ্ছ, ধরো এদিকে এদিকে টানছো, তাহলে কি হবে, সেটা এরকমভাবে এলাবোরেট হয়ে যাবে, বড় হয়ে যাবে না, যত টানবে একটা রাবার। তো সেই জিনিসটাই এখানে হচ্ছে, যে শিশুদের যে জ্ঞান সেটাকে এরকম রাবারের মতো টেনে বড় করা হচ্ছে, নতুন নতুন ইনফরমেশন দিয়ে সেটাকে এলাবোরেট করা হচ্ছে, বিস্তৃত বিবরণ যোগ করা হচ্ছে। ঠিক আছে, দেখো এই জন্য কি করতে পারেন শিক্ষক, প্রয়োজন অনুযায়ী টিএলএম ব্যবহার করতে পারেন, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তাই তো। এর বর্তমানে এখন এটা এলটিএম নামে পরিচিত, শিশু কেন্দ্রিক শিক্ষায় টিএলএম এলটিএম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এলটিএম ব্যবহার করতে পারেন। এলটিএম ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন জিনিস সম্পর্কে টিচার আরও শেখাতে পারেন। এর পরবর্তী স্তর আসছে কি ইভ্যালুয়েট স্তর বা মূল্যায়ন স্তর। সেটা কি, এটা আর কিছুই নয়, এর মধ্যে সিসিই অন্তর্গত, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। ইভিএসে এটা করাবো তোমাদের ডিটেলসে, সিসিই আর রেমিডিয়াল টিচিং এই দুটো ইভিএস এর মধ্যে আছে, তোমাদের সিডিপিতেও আছে, তাই একসাথেই করাবো তখন। দেখো সিসিই কি, সিসিইর পুরো কথা হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ আগে যেমন পরীক্ষা হতো কি না, আগে বছর শুরু হলো 6 মাস পর একটা পরীক্ষা হতো, তারপর একটা ফাইনাল পরীক্ষা হতো, 6 মাস এবং 12 মাস, টোটাল 2টো পরীক্ষা হচ্ছে সারা বছরে। এর ফলে কি হচ্ছে, শিক্ষার্থীরা ভুলে যাচ্ছে অনেক কিছু। তো এটাকে চেঞ্জ করে সিসিইর ধারণা নিয়ে আসা হলো। সেখানে ফার্স্ট ইউনিট হবে, সেকেন্ড ইউনিট হবে, থার্ড ইউনিট হবে, তারপরে কি হবে, একটা ফাইনাল এক্সাম হবে।
ঠিক আছে, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর একটা করে পরীক্ষা হয় এখন, তাই না? প্রথমে ফার্স্ট ইউনিট হয়, তারপর সেকেন্ড ইউনিট হয়, তারপর থার্ড ইউনিট হয়। এই যে 3 মাস অন্তর অন্তর পরীক্ষা হচ্ছে, 4 মাস অন্তর অন্তর, এপ্রিল মাসে একটা হয়, তারপরে এপ্রিলের পর আবার 4 মাস পরে, হ্যাঁ 4 মাস অন্তর অন্তর একটা করে পরীক্ষা হচ্ছে এখন। এই জিনিসটাই সিসিই। আগে যেটা একবারে বছরের শেষে ফাইনাল পরীক্ষা হতো, সেই জিনিসটাকে না দিয়ে একটা কন্টিনিউয়াস প্রসেস তৈরি করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সাথে যোগ থাকে, সংযোগ থাকে, তারা সব কিছু ভুলে না যায়। দেখো পাঠদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো মূল্যায়নের স্তর। মূল্যায়ন মানে কি, তোমাকে এই যে সারা বছর পড়ালাম, এবার এই যে তোমাদের ব্যাচে মক টেস্ট শুরু হবে, সেখানে কতটা কি শিখতে পেরেছো, কে কতটা বেশি ডেভেলপ করছে, এবং দিন দিন কার স্কোর ইমপ্রুভ হচ্ছে এই 3 মাসে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় ইভ্যালুয়েট করব, মূল্যায়ন করব। সেটাই যে দেখা যে শিক্ষার্থী কে কতটা শিখেছে। দেখো শিক্ষার্থীরা উপস্থাপন স্তরে যে ধারণা গঠন করে তা সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হয় মূল্যায়ন স্তরের মাধ্যমে। মূল্যায়ন স্তরে শিক্ষার্থীদের মূল্যায়নপত্র দেওয়া হয়, যে মার্কশিট দেওয়া হয়, মনে পড়ছে যে পরীক্ষার পরে তোমাদের একদম শীতের বিকেলে একটা করে মার্কশিট দিয়ে দেওয়া হতো, হ্যাঁ প্রোগ্রেস রিপোর্ট যেটাকে বলা হয়, তো সেটা নিয়ে আসতে সেখানে লেখা থাকতো যে কে কত পেয়েছে। তো সেই জিনিসটা কিন্তু মূল্যায়নের পরে কিন্তু দেওয়া হয়। ওকে, মূল্যায়নের পরে তোমাদেরকে একটা করে প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়। তা শিক্ষক দেখে থাকেন শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা, প্রয়োগ ক্ষমতা, দক্ষতা, বোধমূলক বিষয়, ধারণা গঠন, প্রশ্ন করা, অনুসন্ধান, আগ্রহ, সহানুভূতি, সহযোগিতামূলক মনোভাব, নান্দনিকতা, একাধিক দেখবে জিনিস থাকে। শুধু মার্কশিটে যে প্রোগ্রেস রিপোর্ট বা মার্কশিট যেটা থাকে, সেখানে দেখবে যে ক্লাস 7-8-এর কোনো একটা বাচ্চার নিয়ে দেখবে এই যে ডিসেম্বরে পরীক্ষার পরে, সেখানে শুধুমাত্র বাংলা, ইংরেজি, ভূগোল, অঙ্কে কে কত পাচ্ছে সেটা লেখা থাকে না। তার সাথে সাথে আরও অনেক কিছু থাকে, যে ক্লাসে প্রশ্ন করে কিনা সেটার উপর নম্বর আছে, বন্ধুদের সাথে মেলামেশা করে থাকে কিনা সেটার উপর নম্বর রয়েছে, হ্যাঁ প্রশ্ন করতে আগ্রহী কিনা, সমস্ত কাজকর্মে ঠিকঠাক অংশগ্রহণ করে কিনা, সেই সব জিনিসের উপর নম্বর থাকে, গ্রেড থাকে A+। তো সেই সার্বিক দিক থেকে মূল্যায়ন করা হয় শিক্ষার্থীকে, ঠিক আছে, সর্বাঙ্গীন মূল্যায়ন যেটাকে বলা হয়। তো সৃষ্টিশীলতা, প্রকাশ প্রভৃতি বিষয়গুলোকে টিচাররা খতিয়ে দেখেন। এই ক্ষেত্রে সার্বিক মূল্যায়নের নীতি CCE অনুসরণ করে। ঠিক আছে, দেখো মূল্যায়ন 2 প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে গঠনগত মূল্যায়ন, আমরা মূল্যায়ন চ্যাপ্টার পড়বো। গঠনগত মূল্যায়ন, গঠনগত মূল্যায়ন কি, পাঠ চলতে চলতে মূল্যায়ন। ঠিক আছে, এই যে আমি এখন পড়াচ্ছি, পড়াতে পড়াতে এই যে প্রথমে কয়েকটা প্রশ্ন করলাম, এই ধরনের মূল্যায়ন হচ্ছে গঠনগত মূল্যায়ন। কোনো একটা পাঠ শেষ হয়নি, পাঠ শেষ হওয়ার আগেই পাঠটা কন্টিনিউ হতে হতে সেখান থেকে প্রশ্ন করা, সেগুলো গঠনগত মূল্যায়ন। আর একটা হয় দ্বিতীয়, সেটা হচ্ছে কার্য সমাপ্তি মূল্যায়ন। কার্য সমাপ্তি মূল্যায়ন কি, যে কোনো ইউনিট টেস্ট বা অ্যানুয়াল পরীক্ষা সবই, অর্থাৎ পাঠদানটা শেষ হয়ে গেল, হ্যাঁ আমি ধরো এই 5B মডেল পড়িয়ে দিলাম, তারপরে শেষে কয়েকটা প্রশ্নোত্তর অ্যান্সার আলোচনা করলাম আজকেই, সেটা হবে কার্য সমাপ্তি মূল্যায়ন। কিন্তু এখনও পড়ানো শেষ হয়নি, এর মাঝেই আবার যদি বলি আচ্ছা ওয়াসিম বলো তো এঙ্গেজমেন্টটা কি, ব্যাখ্যা করো, ঠিক আছে, তখন সেটা হবে গঠনগত মূল্যায়ন। বোঝা গেল? আরও 2 প্রকার শ্রেণীবিভাগ করা যায় মূল্যায়নের, অঙ্ক পেডাগজিতে তোমাদের পড়াবো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বাহ্যিক মূল্যায়ন, যেটা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়েছো বাইরের কোনো একটা স্কুলে গিয়ে। আর দ্বিতীয় হচ্ছে একটা আভ্যন্তরীণ মূল্যায়ন, যেটা ক্লাস 8-9-এর ফাইনাল পরীক্ষা হয় তোমার নিজের স্কুলে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়ন। ঠিক আছে, এই 2 প্রকারের মূল্যায়ন হয়ে থাকে। তো সমস্ত প্রকার মূল্যায়নের মেন উদ্দেশ্য একটাই থাকে মূল্যায়ন স্তরের, ইভ্যালুয়েশন স্টেজের, সেটা হচ্ছে প্রতিটা শিক্ষার্থী এই যে কতটা শিখতে পেরেছে সেটাকে যাচাই করা, এবং শিক্ষক বা শিক্ষিকা তারা শেখাতে সফল হয়েছেন নাকি আরও রেমিডিয়াল টিচিং দরকার, তারা ব্যর্থ হয়েছেন, সেই জিনিসটাকেও দেখা। ঠিক আছে, এটা হচ্ছে মূল্যায়ন স্তর। এবার এই জিনিসটা মনে রাখবে, এই ছকটাকে মনে রাখবে। এঙ্গেজ, যেটা এঙ্গেজ হচ্ছে আয়োজন স্তর বা প্রস্তুতি স্তরের অন্তর্গত। এক্সপ্লোরেশন বা এক্সপ্লোর, সেটা হচ্ছে উপস্থাপন স্তরের অন্তর্গত। এক্সপ্লেন, সেটাও উপস্থাপন স্তরের অন্তর্গত। ইলাবোরেট, সেটাও উপস্থাপন স্তরের অন্তর্গত। আর ইভালুয়েট, সেটা মূল্যায়ন স্তরের অন্তর্গত। ঠিক আছে, এতদূর পর্যন্ত বলো। এবার কারো কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা, এরপরে প্রশ্ন উত্তর আলোচনা করব। বলো, কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলবে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এগুলো সব অঙ্ক পেডাগজিতে করাবো বলে আমি এখনো করাইনি তোমাদের। একদম, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে, আর একটা হচ্ছে নিচে। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং সেটা নিচে, তোমাদের আগের বছর করিয়েছিলাম। আচ্ছা, পূজা, ঘোষ, জয়ন্ত, চন্দন, বোঝা গেছে? বেশ, ভেরি গুড। এবার চলো দেখবো তোমরা কে কতটা অ্যান্সার করতে পারো। গঠনমূলক অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ভেরি গুড। এই তোমার সব মনে আছে একদম। আমরা বলছি না যে শিখন কখনো শূন্য হয় না, ঠিক আছে। তোমাদের মধ্যে কারো ভুল ধারণা থাকতে পারে যে স্যার আগের বছর প্রচুর পড়েছিলাম, এবছর দিয়ে সব ভুলে গেছি, ওগুলো এই জিনিসটা নয়। তোমার মনে হচ্ছে ভুলে গেছি, সেই চ্যাপ্টারটা আরেকবার খুলে দেখবে, একবার যা রিভিশন করবে অনেক কিছু মনে পড়ে যাবে।
হ্যাঁ ধরো আমি এই 5B মডেলটা এই বছর প্রথম পড়ছি, আর তুমি ধরো আগের বছর পড়েছিলে ভুলে গেছো দিয়ে আজকে আবার একবার পড়লে, তোমার কিন্তু বেশি মনে থাকবে আমার থেকে, কারণ সেই পুরোনো জিনিসগুলো আবার মনে পড়বে। এটাই শিখনের থিওরি। শিখন কখনো শূন্য হয়ে যায় না, প্র্যাকটিসের জন্য কিছুটা কমে যায় ঠিক, কিন্তু কখনো শূন্য হয়ে যায় না, যে 100%ই ভুলে গেলে এমন হয় না। ঠিক আছে? আচ্ছা এবার চলো আমরা প্রশ্নোত্তরগুলো করি। তো বলো, প্রথম প্রশ্নের উত্তর অ্যান্সার করো সবাই। 5B মডেলটি সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে পাঠ পরিকল্পনা তৈরির জন্য জনপ্রিয় বলে বিবেচিত হয়। এই মডেলের শিক্ষকদের দ্বারা প্রবর্তিত প্রথম ধাপ কোনটি? বলো, অ্যান্সার করো। 5B মডেলের প্রথম ধাপ ইভালুয়েট, এক্সপ্লেন, এঙ্গেজ নাকি এন্টারটেন? একদম তাই, সঠিক উত্তর হবে সি, এঙ্গেজ। তাই তো? ভেরি গুড। এই তো এঙ্গেজ হবে সঠিক উত্তর। চলো নেক্সট বলো, 2 নম্বর বলো। এক্সপ্লেনেশন এর অন্তর্গত কোনটা? কোন স্তরের অন্তর্গত এক্সপ্লেনেশন? ব্যাখ্যা করা। দুইটা বলো, এক্সপ্লেনেশন কোন স্তরের অন্তর্গত? ওকে, সবাই কমেন্টে অ্যান্সার করছে দেখি। বি, মাসুমা বলছে বি, অভিজিৎ বি, সৌভিক বি, ওয়াসিম বি, ওয়াহিদা বি, জয়ন্ত বি, গোলাম বি, আসিফা বি, জান্নাতি বি, লক্ষীরাম বি, শিল্পা বি, শম্পা বি, অভিজিৎ সি, এটা আগেরটা বলেছে। আচ্ছা একদমই তাই, সঠিক উত্তর হবে এটা এক্সপ্লেনেশন, যেটা সেটা উপস্থাপন স্তরের অন্তর্গত। ঠিক আছে, উপস্থাপন হচ্ছে, আচ্ছা বলো তো এই যে উপস্থাপন স্তর, সেটা পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের কত নম্বর স্তর? 1, 2 নাকি 3? উপস্থাপন স্তর কত নম্বর স্তর? 2 নম্বর স্তর। ভেরি গুড। আচ্ছা নেক্সট প্রশ্নের উত্তর করো। 3 নম্বর বলো। বলো, এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন এর পরবর্তী স্তর কি? সৌভিক ভুল করেছিল আগেরবার, গল্প বললাম তখন, তাই তো? সৌভিক ভুল করেছিল। আচ্ছা যাই হোক, বলো ঠিক করে বলো। এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন এর পরবর্তী স্তর কি হবে? সি, একদম। এটা কে বলছো? ওয়াহিদা? একদম হ্যাঁ স্যার। একদম বাচ্চা মেয়ের মতো ভয়েসটা আসছে। আচ্ছা বেশ, একদমই তাই, সি। এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এটা কি হবে? এলাবোরেট হবে, তাই তো? এলাবোরেশন বা এলাবোরেট। আচ্ছা তারপরে এসো 4 নম্বর। 4 নম্বর বলো। শিক্ষার্থীরা পাঠ্য বিষয় নিয়ে দলগত আলোচনা করবে। 4-এরটা, আচ্ছা অ্যান্সারগুলো 3-এর 4-এর এইভাবে লিখবে, ঠিক আছে? বলো 4-এরটা বলো। কোনো পাঠ্য বিষয় নিয়ে দলগত আলোচনা করবে, কখনো কখনো ব্যক্তিগত আলোচনা করবে, কোনো প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে সমর্থ হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, ভালো করে দেখো, নিজেরা ব্যাখ্যা করছে। ঠিক আছে, শিক্ষার্থীরা নিজেরা ব্যাখ্যা করছে কোনো কিছু, সেটা কি? এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট। ব্যাখ্যা করছে, এই জিনিসটা মাথায় রাখো। এক্সপ্লেন, এক্সপ্লেন। এক্সপ্লেনেশন। ভেরি গুড। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা করা, সঠিক উত্তর হবে অপশন সি। ভেরি গুড। তারপরে বলো 5 নম্বর বলো। শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে তাদের সেই অভিজ্ঞতার সাথে নতুন আরো অনেক অভিজ্ঞতা যুক্ত করবে। ভালো করে বোঝো, টিচার আরো কিছুটা নতুন জ্ঞান যোগ করে দিল, এটা কি? ডি। ডি, এলাবোরেট, তাই তো? আচ্ছা বাকিদের কার কি মনে হচ্ছে? সবার কি ডি মনে হচ্ছে? পূজা বলছে ডি, শম্পা বলছে ডি, সৌভিক বলছে ডি, ওয়াসিম বলছে ডি। একদমই তাই, এটা হবে সঠিক উত্তর হবে ডি, এলাবোরেট করা। ঠিক আছে, আরো কিছুটা বাড়িয়ে দেওয়া। ধরো তুমি চা করছো, চা করতে করতে আরো হঠাৎ করে 2জন লোক চলে এলো, তখন কি এই চায়ের পরিমাণটা বাড়াতে হবে, তখন দুধ, চিনি, চা পাতা, জল, এগুলো আরেকটু বাড়াতে হবে সেখানে। সেই জিনিসটাই এখানে ঘটছে। হ্যাঁ, বিস্তৃত বিবরণ যোগ করা। ভেরি গুড। 6 নম্বরটা বলো। পাঠ পরিকল্পনা কোন ভিত্তিতে হওয়া উচিত? এটা খুবই সহজ। মনোবৈজ্ঞানিক। হ্যাঁ, মনোবৈজ্ঞানিক। এটা একদম বাচ্চা ছেলেরা অ্যান্সার করে ফেলবে। চলো তারপরে বলো 7 নম্বর বলো। সাথেরটা বলো। শিক্ষার্থীদের কোনো হোমওয়ার্ক দেওয়া বা কর্মপত্র দেওয়া যা তাদের নিজেদের ভেবে, ভালো করে বোঝো প্রশ্নটা, নিজেরা ভেবে প্রশ্নের সমাধান করতে সাহায্য করে। এটা কোন স্তর? এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন নাকি এলাবোরেট? নিজেরা শিক্ষার্থীরা ভেবে ভেবে উত্তর করছে। এক্সপ্লোর। আচ্ছা 7-এর বি, গোলাম বলছে বি, অভিজিৎ বি, পূজা বি, সৌভিক বলছে এক্সপ্লোর,
চলো দেখি, একদমই তাই, সঠিক উত্তর হবে অপশন বি এক্সপ্লোর। এই তো সব শিখে গেছো, আর আটকাবে না 5B মডেল। এরপরে বলো, টেট 2022 সালে এসেছিল এই প্রশ্নটা, বলো 5B মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা সক্রিয়তায় অংশগ্রহণ করে অনুমান করতে পারে এবং প্রাক প্রকল্প গঠন করতে পারে? বলো, অনুমান করছে এবং তারা নিজেরা প্রকল্প গঠন করতে পারছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা, বলো কোনটা? অ্যান্সার করো। বি এক্সপ্লোরেশন এক্সপ্লোর। আচ্ছা দেখি বাকিরা কে কি বলছে। বি, সবাই বলছে বি, একদম তাই, ভেরি গুড। এই তো এক্সপ্লোরেশনের মাধ্যমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সেই বিষয়বস্তুটাকে এক্সপ্লোর করছে, তাই তো, ভেরি গুড। তারপরে বলো 9 নম্বর, এটা 2017 সালে আসা প্রশ্ন, বলো নিচের কোনটি 5B মডেলের অন্তর্ভুক্ত নয়? বলো। ডি ডি। হবে। ডি অ্যান্সার হবে। ডি অ্যান্সার হবে, ভেরি গুড। এই তো দেখেছো, তাহলে 17 সালে প্রশ্নটা অপেক্ষা কিন্তু সহজ এসেছিল, 22 সালেতে একটু ভেতর থেকে এসেছিল। আচ্ছা এই ছিল আমাদের টোটাল প্রশ্ন। 9-এর মধ্যে কে কে 9 পেলে বলো, 9 কার কার হলো? সৌভিক 9, আচ্ছা বাকিরা, শম্পা 9, অভিজিৎ 8, বেশ, ওয়াহিদা 9, ভেরি গুড, গোলাম 9, ভেরি গুড। আচ্ছা সাবিনা, জন্নতি, সাবিনা 7, সাবিনা একটু কমেছে, আসিফা 8, জন্নতি 8, মাসুমা 8, জয়ন্ত 8, বেশ। গোলাম কত, গোলাম কি বললে? গোলাম 9 পেয়েছে, এই তো। আচ্ছা বেশ, ঠিক আছে। 5B মডেল সম্পর্কে আশা করি আর কোনো রকম আটকাবে না, কারণ 22 সালে যেটা এসেছিল সেটারও সঠিক উত্তর করতে পারলে, 17টাও করতে পারলে। 23-এ কি এসেছিল প্রশ্নটা যদি কারো থাকে, তোমাদের ওই যে প্র্যাকটিস গ্রুপ আছে সেখানে দেবে, ঠিক আছে, আমার কাছে নেই, তো আমি দিতে পারিনি। 23-এ যেটা এসেছিল সেটা দেবে, তারপরে উত্তরটা করার চেষ্টা করবে তোমরা। আমার কাছে আছে স্যার। হ্যাঁ তুমি ওই প্রশ্নটা গ্রুপে দিয়ে দাও, তারপর দেখো সবাই উত্তরটা দাও। মক কবে দেবেন? মক কালকেই দেবো তোমাদের। কালকে কি সাবজেক্টে মক দেবে বলো, দিয়ে দেবো। সিডিপি দিয়ে দিন। সিডিপি, আজকে বেশ কালকে দিয়ে দিন। ঠিক আছে, সিডিপি দিয়ে দেবো। ঠিক আছে চলো তাহলে আজকে এত দূর